ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ইলেকট্রনিক্স বিষয়টা আমাদের খুব বেশি পরিমাণ স্টাডি করা লাগে। তো এই ইলেকট্রনিক্সের মধ্যে যে দুটো শাখা আছে তার মধ্যে একটা ছিল অ্যানালগ ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এবং অ্যানালগ ইলেকট্রনিক্স সম্পর্কে আমরা সচরাচর অনেক বেশি পরিমাণ জানলেও ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে সামান্য পরিমাণ কনফিউশন কিন্তু সবারই কম বেশি থাকে। তো এই প্লেলিস্টটা বানানো হবে বেসিক্যালি ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর, এবং ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কিত যত ধরনের টপিক আছে প্রায় সবগুলো কভার করার চেষ্টা করা হবে এই প্লেলিস্ট থেকে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সের একদম শুরুতে আমরা যে ভিডিওটা আজকে দেখতে যাচ্ছি সেখানে আমরা জানবো অ্যানালগ সিগন্যাল এবং ডিসক্রিট সিগন্যাল নিয়ে। আমরা অ্যানালগ সিগন্যালের সাথে ডিজিটাল সিগন্যালের নামও শুনেছিলাম, তবে ডিজিটাল সিগন্যাল নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু ডিজিটাল সিগন্যাল জানার আগে আমাদেরকে ডিসক্রিট সিগন্যাল সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। এখন অ্যানালগ সিগন্যাল জিনিসটার কথায় আসি। অ্যানালগ সিগন্যাল জিনিসটা যদি আমরা বুঝতে চাই তবে আমরা খুব বাস্তব একটা উদাহরণ বা এক্সাম্পল দেখব। আমরা এখানে একটা গ্রাফ এঁকে রেখেছি, এবং এখনকার বিশ্বে যে জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণ আলোচিত হচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 ভাইরাস। এবং এই ভাইরাসটা সম্পর্কে যেটা হয় সেটা হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো মানুষ এর মধ্যে ইফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে। তো এই যে মানুষের ইফেক্টেড হওয়াটা বা আক্রান্ত হওয়াটা, এটা যদি আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে জিনিসটা এমন দাঁড়ায়। আমি এখানে গ্রাফের মধ্যে এক্স অ্যাক্সিস বরাবর টাইম বা সময়কে রেখেছি, এবং টাইম বরাবর আমি যে এখানে 1 2 3 4 এই সংখ্যাগুলো রেখেছি এগুলো হচ্ছে এক একটা ডে বা দিন। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি পিপল বা মানুষকে রেখেছি, যে প্রতিটা দিন কত সংখ্যক মানুষ করোনা ভাইরাসে অ্যাফেক্টেড হচ্ছে আর কি। এখন এখানে আমরা পিপল বা লোক সংখ্যাকে 100 থেকে শুরু করে 600 পর্যন্ত ধরেছি, এবং মাঝখানে আমি দেখতে পাচ্ছি একদম প্রথম দিন, ধরা যাক সেটা হচ্ছে প্রথম যখন কোনো দেশে বা কোনো একটা শহরে করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে মানুষ, তখনকার রিপোর্ট আমি যদি তৈরি করতে চাই, ধরা যাক একদম শুরুর দিনে রিপোর্ট টেস্ট করলাম অনেক মানুষের, সেদিন মোটামুটি 70 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন এই 70টা হচ্ছে 100-এর একটু নিচে, তার মানে এটা ধরা যাক হচ্ছে 70 জন মানুষ প্রথম দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাই এই জায়গাটাতে আমাদের পয়েন্টটা থাকছে। দ্বিতীয় দিন আমি দেখতে পাচ্ছি প্রায় 200-এর কাছাকাছি, ধরা যাক 180 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তৃতীয় দিন ওই শহরে হুট করে করোনা ভাইরাসের যে আক্রান্ত হওয়াটা সেটা বেড়ে গেল। কত বেড়ে গেল? আমি দেখতে পাচ্ছি এটা প্রায় 300-র চেয়ে একটু বেশি, অর্থাৎ আমি এখানে 350 ধরতে পারি। দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি প্রতিদিন এখানে গ্রাফের মাধ্যমে বোঝানো হচ্ছে করোনা ভাইরাসটা কতটুকু পরিমাণ মানুষকে আক্রান্ত করছে সেটা। আবার আমি যদি একটু লাইনগুলো দেখাতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের এই লাইনে বরাবর যাবে, এটা যাবে এই লাইন বরাবর, এবং এটা 2 বরাবর, এবং এটা যাবে আমাদের 350 লাইন বরাবর, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ডে বা দিন। এখন 4 নম্বর দিনের দিকে যদি তাকাই, 4 নম্বর দিনে আমি দেখতে পাচ্ছি এখানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা হচ্ছে প্রায় 500-এর কাছাকাছি, ধরা যাক এটা 480, আমাদের ইচ্ছা মতো আমরা মান ধরবো। এবং 5 নম্বর দিনে একটু কমেছে, ধরা যাক এটা যেহেতু আমাদের ছিল 480, ধরা যাক এটা হচ্ছে 460 বা 450। তো 5 নম্বর দিনে আমি দেখতে পাচ্ছি এখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা একটু কমেছে। তাহলে এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? আমরা এটার মাধ্যমে বুঝতে পারছি যে প্রতিটা দিন এর মাধ্যমে কতটুকু পরিমাণ মানুষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে সেটা, এবং সেটা অবশ্যই টেস্টের মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি। তো এটার সাথে খুব ভালোভাবে অ্যানালগ সিগন্যালটা জড়িত। তো আমরা যদি এরকম দেখতে থাকি তাহলে 6তম দিনে দেখছি করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা কমছে, 7তম দিনে অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে, 500-এর বেশি, এবং 8ম দিনে প্রায় 600-এর কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে। তার মানে এগুলো আসলে মিন করে প্রতিটা দিন কয়জন করে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এখন আমি যদি এই পয়েন্টগুলো সব যোগ করে দিই, ধরা যাক এই পয়েন্টের সাথে এটা যোগ, তারপরে এটা যোগ, তারপরে পরেরটা, তারপর এভাবে যোগ করতে করতে আমি যদি এরকম সবগুলো পয়েন্ট যোগ করে দিই, তবে সেটা আমাদের কিন্তু একটা খুব সুন্দর জিনিস মিন করে। কি মিন করে? যে প্রতিটা দিনে সময়ের সাথে সাথে যতই দিন যাচ্ছে আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা কতটুকু হারে বাড়ছে বা কমছে সেটা আসলে প্রকাশ করে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন ভালো করে একটু তাকাই তো, আমরা এখানে দেখতে পাচ্ছি 6তম দিন এবং 7তম দিন এই দুইটার মধ্যে করোনা ভাইরাসে যে আক্রান্ত মানুষ তাদের মধ্যে কিন্তু পার্থক্যটা অনেক বেড়েছে। 6তম দিনে ধরা যাক আক্রান্ত ছিল প্রায় 210 বা 20-এর মতো, অর্থাৎ এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি 200 জনের মতো আক্রান্ত ছিল। বাট আমি যদি 7 নম্বর ডেতে তাকাই, 7 নম্বর দিনে দেখতে পাচ্ছি সেটা লাফ দিয়ে
500-এর কাছাকাছি চলে এসেছে। আসলে জিনিসটা কিভাবে ঘটে যে 6তম দিন থেকে 7তম দিন একটা ছোট্ট দিনের গ্যাপ। এই গ্যাপের মধ্যে হুট করে মানুষের আক্রান্তর সংখ্যা প্রায় 200 থেকে 500-এর মধ্যে বেড়ে গেছে, অর্থাৎ 30-এর মতো বেড়ে গেছে। এখন এই বেড়ে যাওয়াটা আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই বের করতে পারি। আমি যদি প্রতিটা পয়েন্ট, অর্থাৎ এই যে গ্রাফে 6 থেকে 7 এতটুকু টাইম রেঞ্জের মধ্যে থাকা প্রতিটা মানকে বের করতে চাই, তাহলে কিন্তু সেটা সম্ভব। যদি আমাদের গ্রাফে আরও কিছু বেশি পরিমাণ ইনফরমেশন দেওয়া থাকে, যদি আমাদের 200 থেকে 500 পর্যন্ত প্রতিজন মানুষের সংখ্যা আলাদা আলাদাভাবে ওয়াই এক্সিস বরাবর যদি দেওয়া থাকে, তাহলে আমরা প্রতিবার লাইন টেনে টেনে সাধারণত এখানে অনেকগুলো পয়েন্ট পেতাম। অর্থাৎ 6 থেকে 7তম দিনের মধ্যে যে গ্রাফটা এঁকেছি, এর মধ্যে আমি অসংখ্য পয়েন্ট পেতাম এবং প্রতিটা পয়েন্ট আসলে কী ডিনোট করতো? প্রতিটা পয়েন্ট ডিনোট করতো যে 6 থেকে 7তম দিনের প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র সময় কতজন করে মানুষ আক্রান্ত হয়েছে সেটাকে ডিনোট করতো বা নির্দেশ করতো। তাহলে আমরা বলতে পারি না আমরা এখানে আসলে এমন একটা গ্রাফ এঁকেছি যেটা কন্টিনিউয়াসলি প্রতিটা মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছে যে কতটুকু মানুষ আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অবশ্যই সেটা কিন্তু তাই মিন করছে। তার মানে এখানে একটা টাইমের কন্টিনিউটি থাকে, অথবা টাইমটা যে প্রতিটা মুহূর্তে কতজন করে আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। আমি যদি এই 6 থেকে 7 এতটুকু দিনের রেঞ্জটা আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিই, দ্যাট মিনস এই দিনটাকে এখন আমি 24 ঘন্টায় ভাগ করলাম, ওই 24 ঘন্টাকে আবার আমি মিনিটে ভাগ করলাম এবং ওই মিনিটকে আবার সেকেন্ডে ভাগ করলাম। তাহলে 6 থেকে 7 দিনের এই 24 ঘন্টাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র সেকেন্ডে ভাগ করতে পারবো এবং প্রতিটা ভাগের জন্য আমি এখানে লোকদের সংখ্যাও কিন্তু বের করতে পারবো। অর্থাৎ প্রতি সেকেন্ডে কতজন করে মানুষ আক্রান্ত হয়েছে সেটাও কিন্তু এই গ্রাফ থেকে বের করা সম্ভব, যদি গ্রাফের মধ্যে আরও বেশি পরিমাণ ডেটা দেওয়া থাকে, আরও বেশি পরিমাণ এরকম পরিমাণ দেওয়া থাকে। তাহলে যে ধরনের সিগন্যালের ক্ষেত্রে আমরা সময়ের সাথে সাথে কোনো একটা নিয়ন্ত্রিত বা কন্টিনিউয়াস কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু পেয়ে যাই, সেটাই হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। এখন এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তো বিষয়টাকে যদি আরেকটু সোজা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা জিনিস নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি এই জিনিসটা মানে হচ্ছে ভৌত রাশি, বাংলায় এটাকে বলা হয় ভৌত রাশি। তো ভৌত রাশি মানে হচ্ছে এমন কিছু রাশি বা কোয়ান্টিটি যাদেরকে আমরা পরিমাপ করতে পারি। যেমন আমি এখানে টাইম বা সময়কে পরিমাপ করতে পারছি, আবার পিপল বা লোক সংখ্যা কতজন করোনায় এফেক্টেড হয়েছে তাকেও কিন্তু আমি পরিমাপ করতে পারছি। তো যদি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা নেই, এর মধ্যে একটা নিলাম আমি হচ্ছে সময়, আরেকটা নিলাম আমি হচ্ছে পিপল বা মানুষ সংখ্যা। তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাপেক্ষে আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি কন্টিনিউয়াসলি বা নিয়মিতভাবে বাড়ে কমে, অথবা তার পরিবর্তনটা যদি আমরা বের করতে পারি, তবে সেটা যে সিগন্যালের মাধ্যমে বা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তার মানে অ্যানালগ সিগন্যালে একটা ডিপেন্ডেন্ট ফাংশন বা ডিপেন্ডেন্ট জিনিস থাকবে, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জিনিস থাকবে। ডিপেন্ডেন্ট জিনিস মানে হচ্ছে কি যেটা নির্ভর করে, আর ইন্ডিপেন্ডেন্ট জিনিস মানে হচ্ছে কি যেটা কোনো কিছুর উপর নির্ভর করে না। যেমন আমাদের এই গ্রাফের মধ্যে টাইম বা সময়টা হচ্ছে টোটালি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, কেননা আমরা কিন্তু সময়কে ধরে রাখতে পারি না। সময় একটা দিকে যখন ছুটে চলে যায় তখন কিন্তু তাকে আমরা বাধা দিতে পারি না, বাট আমরা করোনা আক্রান্ত মানুষের সংখ্যাটাকে কিন্তু বাধা দিয়ে রাখতে পারি। কারণ আমরা যদি খুব সেফলি থাকি বাসার মধ্যে বসে, তাহলে আমাদের এই মানুষের মধ্যে যে ভ্যারিয়েশনটা আসছে, অর্থাৎ একদিন করোনা ভাইরাস বেশি আক্রান্ত হচ্ছে, একদিন কম আক্রান্ত হচ্ছে, এটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। দ্যাট মিনস এটা আমাদের ডিপেন্ডেন্ট। এখন সময় যদি না চলে, অর্থাৎ দিন যদি না কাটে, তাহলে কিন্তু করোনা ভাইরাসের ইফেক্টেডটা বাড়বে কমবে না। দ্যাট মিনস আমাদের এখানে টাইম বা সময়টা হচ্ছে টোটালি স্বাধীন, সে নিজের ইচ্ছা মতো সামনের দিকে আগায়। ওর সাথে সাথে আমাদের মধ্যে যে পিপল সংখ্যা বা লোক সংখ্যা আছে আক্রান্তের, এটা সাধারণত এই সময়ের মধ্যে ডিপেন্ড করছে। তাই বলা যায় পিপল বা লোক সংখ্যা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা অধীন, এবং টাইম বা সময় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। তাহলে এভাবেও আমরা বলতে পারি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি যদি কন্টিনিউয়াসলি কোনো একটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটির মান শো করে আমাদেরকে, সেটাই হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। তাহলে আমরা যদি কখনো এরকম দেখি যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, যেখানে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি হচ্ছে টাইম বা সময়, এই ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি প্রতিটা মুহূর্তে চেঞ্জ হওয়ার সাথে সাথে যদি সেটা আমাদেরকে কোনো একটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটির মান বা ভ্যালু শো করায়, সেটাই যে আমাদের হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যালের মধ্যে যে বেসিক যে বৈশিষ্ট্যটা আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে কন্টিনিউটি থাকবে, এবং এই কন্টিনিউটিটা অবশ্যই স্বাধীন যে চলক আছে, অর্থাৎ এখানে যে টাইম, এর মধ্যে থাকতে হবে। একই সাথে এই কন্টিনিউটিটা আমাদের যেটা ডিপেন্ডেন্ট বা অধীন চলক আছে ওর মধ্যে অবশ্যই থাকতে হবে। তো এটা ছিল আমাদের অ্যানালগ সিগন্যালের একটা বৈশিষ্ট্য। এবার আমরা নিচে
দুটো ঘড়ির দিকে তাকাই, আমরা খুব ভালো করে চিনি এই দুটো ঘড়ি কীরকম। একটা হচ্ছে আমাদের অ্যানালগ ঘড়ি আর একটা হচ্ছে আমাদের ডিজিটাল ঘড়ি। তো এটা নিয়ে আসার একটা কারণ আছে, কেননা আমাদের অ্যানালগ ঘড়িটা আসলে কী করে, 24 ঘন্টায় কিন্তু সে ঘুরতে থাকে এবং কিছু কিছু ঘড়ি আছে যাদের কাঁটাগুলো সাধারণত এভাবে ঘুরতে পারে। তো এই ধরনের ঘড়ির কাঁটাগুলো যখন এভাবে ঘুরতে পারে তখন আমরা বলতে পারি এই ধরনের ঘড়িগুলো সাধারণত একটা কন্টিনিউয়াস টাইম দেখায়। তো এই কন্টিনিউয়াস টাইমটা যখন ওই ঘড়িগুলো দেখায় তাহলে আমরা বলতে পারি না যে 24 ঘন্টার সময়টাতে এমন কোনো মুহূর্ত নেই যে ঘড়িটা আসলে তার কাঁটার ঘোরাটা থামায় না। এরকম কিন্তু ঘড়ি আছে। আমরা যদিও দেখি অনেকগুলো ঘড়ি এরকম টিক টিক করে একটু পরপর ঘোরে, বাট কিছু কিছু ঘড়ি আছে যারা একদম স্মুথ ওয়েতে তাদের সেকেন্ডের কাঁটাটাকে ঘোরায়। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু ঘড়িটা যদি আমরা দেখি অ্যানালগ ঘড়ি, তবে যে কোনো সময় কিন্তু তার কাঁটাটা আমি যে কোনো মুহূর্তে দেখতে পাবো, অর্থাৎ সেকেন্ডের কাঁটাটা। তো সেকেন্ডের কাঁটাটা যখন এরকম কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তখন আমরা কিন্তু হুট করে দেখিয়ে বলে দিতে পারি ঠিক এই মুহূর্তে সময় কত। দ্যাট মিনস আমরা এক্সাক্ট যে কোনো একটা ক্ষুদ্রতম সময়ে আমরা ওই সময়টার মান বলে দিতে পারি যদি আমরা এরকম অ্যানালগ ঘড়ি বা কাঁটাযুক্ত বা ইন্ডিকেটরযুক্ত ঘড়ি ইউজ করি। কিন্তু আমি যদি একটা ডিজিটাল ক্লকের দিকে তাকাই, ডিজিটাল ঘড়িতে কী থাকে, এখানে 5 হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা এবং 48 বা 48 হচ্ছে আমাদের মিনিটের কাঁটা। এখন ডিজিটাল ঘড়িতে সাধারণত এরকম কোনো কাঁটা থাকে না, বাট সে হুট করে মানটা চেঞ্জ করে ফেলে। যখন 5টা 48 বাজে তার ঠিক 1 মিনিট পর 5টা 49 বাজে। কিন্তু এই 48 থেকে 49-এর মাঝখানে যে সময়ের গ্যাপটা ছিল সেটা কিন্তু আসলে আমাদের বেশিরভাগ ডিজিটাল ঘড়িতে দেখা যায় না। এবং কিছু কিছু ঘড়ির মধ্যে সেকেন্ডও ইউজ করা হয়, সেকেন্ডের যে ঘর সেটা, বাট 1 সেকেন্ড থেকে আরেক সেকেন্ডের মধ্যে যাওয়ার জন্য যে খুব ছোট্ট পরিমাণ পার্থক্য থাকে সময়ের, সেটাও কিন্তু আসলে ডিজিটাল ক্লকে ধরা যায় না। দ্যাট মিনস আমরা যদি হুট করে এরকম কোনো একটা ডিজিটাল ঘড়ির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো কি ঠিক ওই মুহূর্তে 5টা 48 বাজছে, অর্থাৎ 5টা বেজে 48 মিনিট হচ্ছে ওই সময়টাতে। বাট বেসিক্যালি ওটা 5টা বেজে 48 মিনিট কত সেকেন্ড সেটা কিন্তু আমরা ডিজিটাল ঘড়ির থেকে পাই না। তার মানে বলা যায় ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে আমাদের অ্যানালগ সিগন্যালটা কাজ করে না। অ্যানালগ ঘড়ির ক্ষেত্রে আমরা কন্টিনিউটি একটা টাইম পাই এবং সেক্ষেত্রে আমাদের অ্যানালগ সিগন্যালটা কাজ করে। তো এই ছিল আমাদের অ্যানালগ সিগন্যাল সম্পর্কিত আলোচনা। আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সিগন্যাল, যেটাকে বলা হয় ডিসক্রিট সিগন্যাল। এটার মাঝে মাঝে এটাকে নাম দেওয়া হয় ডিসক্রিট টাইম সিগন্যাল। যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর একটা চলক টাইম ধরি তবে সেটাকে বলা হয় ডিসক্রিট টাইম সিগন্যাল, বাট বেসিক্যালি আমরা এটাকে ডিসক্রিট সিগন্যাল নামেই চিনি। এবং এই ডিসক্রিট সিগন্যালটা আমরা যদি জানতে চাই তবে আমরা আবারও সেই করোনা ভাইরাসের উদাহরণটাতে চলে আসব। ধরা যাক আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কিছু সময় আছে এবং এই সময়গুলো হচ্ছে আসলে ডে। আমরা একটু আগে যে ডে দেখেছিলাম, দিন দেখেছিলাম, সেই সময়গুলো। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আগের মতোই পিপল বা লোক সংখ্যা আছে যারা করোনাতে ইফেক্টেড। এখন আমরা একটু জিনিসটা চেঞ্জ করলাম। কীরকমভাবে চেঞ্জ করলাম? আমরা এখানে সময়টা যে দিয়েছি এই 1 দিন, 2 দিন, 3 দিন, এই সময়টা একটু অন্যভাবে এখন কাজ করছে। আমরা আগের গ্রাফে দেখেছিলাম যে প্রথম দিন কতজন আক্রান্ত হয়েছে, দ্বিতীয় দিন কতজন আক্রান্ত হয়েছে এবং প্রথম ও দ্বিতীয় দিন কিংবা ষষ্ঠ বা সপ্তম দিনের মাঝখানে আরও অনেকে যে আক্রান্ত হয়েছে সেটাও কিন্তু আমরা এই গ্রাফের মাধ্যমে বের করতে পারি যদি আমরা এখানে অনেকগুলো রেখা টানি। কিন্তু এই গ্রাফটা একটু বিশেষ ধরনের গ্রাফ। এই গ্রাফে যে টি সময়টা দেখাচ্ছে অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর, এই সময়টা আসলে প্রকাশ করছে যে একদিন পর পর ঠিক একটা নির্দিষ্ট সময় কতজন করোনায় আক্রান্ত হয়েছে সেটাকে। দ্যাট মিন্স ধরা যাক আপনি একটা বুথে বসে রয়েছেন, সেখানে হচ্ছে অনেকগুলো মানুষ আসছে এবং করোনার টেস্ট করছে এবং এই করোনার টেস্টটা জাস্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। সেটা হচ্ছে ধরেন দুপুর 12টা থেকে 1টা। তো প্রথম দিন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আপনি যখন করোনার টেস্ট করলেন মানুষদেরকে, তখন শুধুমাত্র 10 জন মানুষ পেলেন ওই এলাকাতে, আপনি যে এলাকাতে করোনার টেস্ট করছেন। পরবর্তী দিনে ঠিক একই সময় 10টা থেকে 11টা বা 11টা থেকে 12টা অথবা অনেক ক্ষুদ্র একটা সময়ের মধ্যে আপনি আবারও এলাকার সবগুলো মানুষকে টেস্ট করলেন। সবগুলো না, যারা হচ্ছে যাদের মধ্যে সিমটম দেখা দিচ্ছে বলে ধারণা তারা এসে টেস্ট করালো। আপনি এরকম 15 জন বা 20 জনকে পেলেন সেই দিন ঠিক সেই সময়টাতে। এরপর আবার 24 ঘন্টা কেটে গেল। তৃতীয় দিন সেম একই সময়, ধরা যাক দুপুর 11টা থেকে 12টা, ওই সময়টাতে আপনি আরও ধরেন 35 জন বা 40 জন করোনা রোগীকে পেলেন। এখন এই যে করোনা রোগীর টেস্টটা একটা নির্দিষ্ট সময় পর পর খুব ক্ষুদ্র সময়ের জন্য হচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো কন্টিনিউটি নেই। দ্যাট মিন্স আমি প্রথম দিন করোনা রোগীর টেস্ট করালাম, 10 জন পেলাম। দ্বিতীয় দিন টেস্ট করালাম, ঠিক একই সময় 15 জন পেলাম। তৃতীয় দিন টেস্ট করালাম, একই সময় আমি পেলাম 35 জন। তাহলে এই যে একটা দিন পর পর একটা নির্দিষ্ট সময় আমি করোনা টেস্ট করছি,
আমরা এই মাঝখানে যে গ্যাপ ২৪ ঘন্টা, এই ২৪ ঘন্টা কিন্তু বলতে পারছি না যে ঠিক কতজন ওই ২৪ ঘন্টা আবার নতুন করে আক্রান্ত হয়েছে। এটা কিন্তু আসলে বলা পসিবল না। অর্থাৎ জিনিসটা হচ্ছে এমন যে আমি সকাল ১১টা থেকে ১২টার মধ্যে ১ম দিন ১০ জনকে পেলাম করোনা রোগীর আক্রান্ত। বাট আমি সেদিনই ঠিক বিকাল ৫টাতে কখনোই জানতে পারব না ততক্ষণে এলাকাতে আর কয়জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এবং আমাকে যদি ওই করোনা রোগীর সংখ্যা জানতে হয়, তাহলে পরের দিন ঠিক একই সময় দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে ১১টা বা ১১টা থেকে ১২টায় আমাকে টেস্ট করে জানতে হবে। তার মানে এখানে আমরা কিন্তু টেস্টের মাধ্যমে একটা কন্টিনিউয়াসলি যে জিনিস সেটা কিন্তু পাচ্ছি না। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমরা সাধারণত কোনো মানুষকে বারবার পরীক্ষা করতে পারছি না। আর পারছি না বলেই আমরা এখানে কিছু জিনিস নির্দিষ্ট ধরে নিয়েছি। অর্থাৎ আমরা এখানে টাইমগুলোকে নির্দিষ্ট ধরে নিয়েছি। ১ম দিন সকাল ১১টা, দ্বিতীয় দিন সকাল ১১টা, তৃতীয় দিন সকাল ১১টা। এরকমভাবে একদম ৭ম দিন পর্যন্ত ঠিক সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আমরা করোনা টেস্ট করব এবং আমরা যে মানুষগুলোর সংখ্যা পাবো সেটা শুধুমাত্র ওই ১১টা থেকে ১২টার মধ্যেই আক্রান্ত মানুষদের সংখ্যাটা পাবো। তো এই জিনিসটা আসলে কি মিন করে? আমি যদি একটু গ্রাফটাকে আঁকি, ধরা যাক ১ম দিন আমি ১১টা থেকে ১২টা পর্যন্ত ১০ জন রোগী পেলাম। দ্বিতীয় দিন পেলাম হচ্ছে ১৫ জন। তৃতীয় দিন একটু বেড়ে গেছে, ধরলাম আমি এখানে ৩৫ জন পেলাম। চতুর্থ দিন একটু কমে গেছে, আমি ধরলাম ২০ জন পেলাম। পঞ্চম দিন আমি ধরলাম অনেক বেড়ে গেছে, প্রায় ৫৫ জনের মতো পেলাম এবং ষষ্ঠ দিন ধরলাম একটু কমে গেছে, ৪০ জন পেলাম এবং সপ্তম দিন করোনা রোগীর টেস্ট একদমই কমে গেছে, মানে রোগী কমে গেছে, ১০ জন পেলাম। তাহলে এটা আসলে কি মিন করে? এটা আসলে মিন করে একটা নির্দিষ্ট সময় পর পর কতজন রোগী করোনাতে আক্রান্ত হচ্ছে। বাট ওই নির্দিষ্ট সময় পরপরের মাঝে কোনো কন্টিনিউয়াসলি নেই। দ্যাট মিনস আমি ১ম দিন থেকে দ্বিতীয় দিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করোনা রোগীর টেস্ট করিয়েছি। অর্থাৎ ১ম দিন করিয়েছি সকাল ১১টা থেকে ১২টার মধ্যে, দ্বিতীয় দিনও আমি টেস্ট করিয়েছি সকাল ১১টা থেকে ১২টার মধ্যে। বাট ১ম দিন ১২টা থেকে দ্বিতীয় দিন সকাল ১১টা পর্যন্ত ঠিক কতজন রোগী আসলে প্রতিটা মুহূর্তে করোনাতে আক্রান্ত হয়েছে সেটা কিন্তু আমি এখানে বলতে পারবো না। আমরা আগের গ্রাফে দেখেছিলাম যে এখানে ১ থেকে ২ দিনের মধ্যে যতজন মানুষ করোনা টেস্টে আক্রান্ত হয়েছিল, অর্থাৎ করোনা টেস্টটা করেছিল, তাদের মধ্যে কন্টিনিউটি ছিল। দ্যাট মিনস আমাদের প্রথম কেসটা ছিল এমন যে কোনো একটা এলাকায় ২৪ ঘন্টা কোনো একটা করোনা রোগীর ভাইরাসের টেস্ট করা যায়। অর্থাৎ আমরা যদি অ্যানালগ সিগন্যালের কথা বলি তাহলে বলতে হবে কোনো একটা এলাকায় করোনা টেস্টের বুথ আছে, ওই বুথের মধ্যে ২৪ ঘন্টা প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমাদের করোনা টেস্ট করতে দিচ্ছে। তো এটার ফলে আমরা কিন্তু বলতে পারি যে প্রতিটা মিনিট বা প্রতিটা ঘন্টায় বা প্রতিটা মুহূর্তে কতজন করে আমাদের রোগী আক্রান্ত হচ্ছে। বা দ্বিতীয় ক্ষেত্রে আমরা সময়টাকে ফিক্সড করে দিয়েছি এবং একটা নির্দিষ্ট সময় পর পর আমরা করোনা টেস্ট করাচ্ছি। তো যেই ধরনের সিগন্যালে একটা নির্দিষ্ট ফিজিক্যাল কোয়ান্টিটি পরপর গিয়ে একটা অন্য ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করে, সেটাই হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল। তো সংজ্ঞাটা যদি আমাদের কঠিন মনে হয় তাহলে এটাকে আরেকটু সোজাভাবে বলা যায়, সেটা হচ্ছে আমাদের এখানে টাইম যেহেতু একটা স্বাধীন, মানে টাইম হচ্ছে সামনের দিকে আগাচ্ছে, তাই এটা হচ্ছে একটা স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তো যেই সমস্ত ফিক্সড ভ্যালুয়ের ফিজিক্যাল কোয়ান্টিটির জন্য আমরা অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ফিক্সড ভ্যালু পাই, সেই সিগন্যালটাকে বলা হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। আমরা এখানে ফিক্সড কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি পাচ্ছি, যেমন ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন। সো এই দিনগুলো হচ্ছে আসলে আমাদের কিছু ফিক্সড কোয়ান্টিটি এবং এটা এতটাই ফিক্সড যে এটা একদম ঠিক ১ম দিন সকাল ১১টা থেকে ১২টা, দ্বিতীয় দিন সকাল ১১টা থেকে ১২টা, এভাবে করতে করতে সপ্তম দিনও সকাল ১১টা থেকে ১২টা এই সময়টাতে নির্দেশ করে। এবং এই যে ফিক্সড কিছু কোয়ান্টিটি পাচ্ছি, অর্থাৎ সময়টাই হচ্ছে আমাদের কি ওয়ান কাইন্ড অফ ফিক্সড ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই ফিক্সড ফিজিক্যাল কোয়ান্টিটির সাপেক্ষে আমরা কিছু ফিক্সড ভ্যালু পাচ্ছি, যেমন প্রথম দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১০ জনকে পেলাম, দ্বিতীয় দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১৫ জনকে পেলাম, তৃতীয় দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আমরা ৩৫ জন মানুষকে আক্রান্ত পেলাম। তাহলে কিছু ফিক্সড ফিজিক্যাল কোয়ান্টিটি এর সাপেক্ষে যখন আমরা অন্য ধরনের কিছু ফিক্সড ফিজিক্যাল কোয়ান্টিটি পাই, তবে যে সিগন্যালের মাধ্যমে এই যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল। তাহলে আমরা এই ডিসক্রিট সিগন্যালটাকে কী করব? আমরা কিন্তু এখানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টকে অ্যানালগ সিগন্যালের মতো যোগ করতে পারবো না। কেননা আমি যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যোগ করি তাহলে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো প্রথম দিন থেকে দ্বিতীয় দিনের মাঝখানে যতগুলো ভাগ আছে, ২৪টা ভাগ, প্রতিটা ভাগে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে কতজন করোনা রোগে আক্রান্ত হয়েছে সেটা বের করতে পারবো।
কিন্তু আমাদের যেহেতু এই কেসের মধ্যে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে কিংবা প্রতিটা ঘন্টায় কোনো করোনা রোগীর আক্রান্তর রিপোর্ট করা হয়নি। শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় পরপর অর্থাৎ ২৪ ঘন্টা পরপর সকাল ১১টা থেকে ১২টায় টেস্ট করা হয়েছে। তাই আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে অ্যানালগ সিগন্যালের মতো কোনো রেখা বা গ্রাফ টানতে পারবো না। আমরা করব কি? আমরা জাস্ট সিম্পলি এদের মধ্যে ডট, ডট দিয়ে দিনগুলোর সাথে যোগ করে দেব। দ্যাট মিনস এই পয়েন্টটা যোগ হবে নিচের দিনের সাথে। আচ্ছা, এটা একটু সোজাভাবে আঁকি। এই পয়েন্টটা যোগ হবে নিচের দিনের সাথে, এই পয়েন্টটা নিচের ৪ নম্বর দিনের সাথে, তারপর ৫ নম্বর দিনে করোনা রোগী অনেক বেড়ে গেছে, এটা ৫ নম্বর দিনের সাথে যুক্ত হবে। ৬ নম্বর ডটটা এখানে যুক্ত হবে, যদিও এটা এই পাশে হলে সবচেয়ে ভালো হয়। সো এই পাশে আমাদের পয়েন্টটা হবে এবং ৭ নম্বর দিনে আমাদের নিচে এটার সাথে যুক্ত হবে। আমি একটু পয়েন্টগুলো বড় করে দিচ্ছি যাতে বোঝা যায়। তাহলে এই পয়েন্টগুলো এবং এই ডট, ডট লাইনগুলো আসলে কী নির্দেশ করে? এটাই নির্দেশ করে প্রথম দিন ১০ জন আক্রান্ত, সেটা টেস্ট করা হয়েছে প্রথম দিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে। দ্বিতীয় দিন ১৫ জন আক্রান্ত, সেটা টেস্ট করা হয়েছে ঠিক দ্বিতীয় দিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে। ষষ্ঠ দিন মোট আক্রান্ত ৪০ জন, সেটা টেস্ট করা হচ্ছে জাস্ট ওই ষষ্ঠ দিন সকাল ১১টা থেকে ১২টা ফিক্সড টাইমে। ঠিক একই রকমভাবে সপ্তম দিন মাত্র ১০ জন করোনা রোগী পাওয়া গেছে, সেটাও ফিক্সড করা হয়েছে, মানে টেস্ট করা হয়েছে ফিক্সড একটা সময়ের মধ্যে, অর্থাৎ সপ্তম দিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে। তাহলে আমরা যদি কিছু ফিক্সড ফিজিক্যাল কোয়ান্টিটি সাপেক্ষে অন্য ধরনের ফিক্সড কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির মান পেয়ে যাই, তবে যে সিগন্যালটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল। আর এখানে প্রথম টাইপের যে ফিক্সড ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল সেটা ছিল টাইম, এবং ওই টাইমের সাপেক্ষে আমরা যে সিগন্যালটাকে পেলাম অর্থাৎ যে কোয়ান্টিটিটাকে পেলাম সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমাদের পিপল বা লোক সংখ্যা। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কি? যেগুলো গণনা করা যায়। এখানে আমরা সময়ও গণনা করতে পারি, আবার লোক সংখ্যাও গণনা করতে পারি। তাহলে একটা ডিসক্রিট সিগন্যালের মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর যদি আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সাপেক্ষে অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে পেয়ে যাই, তবে ওই ব্যবস্থাটা যে সিগন্যাল মেনটেন করে ওই সিগন্যালটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল আর ডিসক্রিট সিগন্যালের মধ্যে যে মেইন বেসিক পার্থক্য সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যালে একটা কন্টিনিউটি থাকে, অর্থাৎ প্রতিটা সময়ের মধ্যে একটা কন্টিনিউটি থাকে, বা এটাকে বলা হচ্ছে প্রবাহমান সময়ের কথা বলা যায়। অর্থাৎ প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সেকেন্ডে আমরা কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মানকে পেতে পারি অ্যানালগ সিগন্যালের মাধ্যমে। বা ডিসক্রিট সিগন্যালের মাধ্যমে আমরা এই জিনিসটা পেতে পারি না, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর পর ফিজিক্যাল কোয়ান্টিটিকে বের করতে হয়। আমাদের বিশ্বে যত ধরনের সিগন্যাল আছে প্রায় বেশিরভাগই হচ্ছে অ্যানালগ সিগন্যাল। যেমন আমরা যে কথা বলছি, কিংবা আপনারা যখন আমার মোবাইল থেকে কিংবা ল্যাপটপ থেকে আমার এই কথাগুলো শুনবেন, তখন দেখতে পাবেন আমার কথাগুলো কিন্তু সময়ের সাথে সাথে আপ ডাউন করছে। আমার কথার যে ভয়েস বা ফ্রিকোয়েন্সি যেটাই বলি না কেন, সেটা কিন্তু একটা কন্টিনিউটি আছে বা আপ ডাউন করছে। আপনারা কিন্তু হুট করে যে কোনো মুহূর্তে আমার ভয়েসটা শুনতে পারবেন, বাট আমি যদি একটা কথা বলি, তারপরে ৫ সেকেন্ড পর আরেকটা কথা বলি, আবার ৫ সেকেন্ড পর যদি আরেকটা শব্দ করি, তবে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল। এবং এই ডিসক্রিট সিগন্যাল দিয়ে আমি যদি এই ভিডিওটা বানাই, তাহলে হয়তো এই ভিডিওটা দেখে আপনারা কেউ কিছু বুঝতে পারতেন না। তো আমাদের বিশ্বে যত ধরনের জিনিস আছে, বাতাসের প্রবাহ থেকে শুরু করে কারেন্ট প্রবাহ, কিংবা বলা যায় ভয়েস, বা বলা যায় শব্দ, সাউন্ড, আলো, বেশিরভাগ জিনিসই হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল। এবং এই অ্যানালগ সিগন্যালগুলোকে সাধারণত ট্রান্সলেট করা হয়, বা বিভিন্ন ধরনের মডুলেশন করা হয়, বা বিভিন্ন ধরনের কনভার্সন করা হয়, করার মাধ্যমে ডিজিটাল সিগন্যাল বা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করা হয়। এবং সেটা কনভার্ট করার জন্য যে সমস্ত ডিভাইস ইউজ করা হয় সেগুলো হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের অন্তর্ভুক্ত ডিভাইস। তো আমরা এই প্লেলিস্টে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এবং একই সাথে জানবো যে কীভাবে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে আমরা বিভিন্ন তথ্যকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে পারি। তো এতটুকু ছিল আমাদের অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে মেইন যে তফাৎ এবং মেইন যে ডেফিনেশন সেটা। এবং একই সাথে যারা আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ভোল্টেজ ল্যাবের ইউটিউব চ্যানেলটিকে, এবং বেল আইকন প্রেস করুন যাতে আমাদের তৈরি করা যে কোনো ভিডিও যে কোনো সময় নোটিফিকেশন আকারে আপনার ল্যাপটপ কিংবা মোবাইলে পেয়ে যান।